প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ভালোবাসি কমিউনিটিতে। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার লন্ডন সময় 7টা থেকে 8টায় প্রচারিত হয়ে থাকে এবং আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমাদের কমিউনিটির সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, সফলতা ব্যর্থতা সব কিছু নিয়েই আপনাদের সামনে আমরা হাজির হই এবং প্রতিবারের মতো আমাদের সাথে এক দুইজন অতিথি থাকেন যারা এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন, কমিউনিটির সুখে দুঃখে সাথে থাকেন এবং তারা দীর্ঘদিন যারা এই কমিউনিটিতে ভূমিকা রাখছেন কমিউনিটির জন্য, তাদের সাথে আমরা পরিচিত হই, কথা বলি, আপনাদের সাথে তাদের জীবনের কথা শুনি এবং আমাদের কমিউনিটিতে তাদের ভূমিকা কী ছিল, আগামীতে কী করা দরকার সব কিছু নিয়েই আমরা কথা বলি। দর্শক, আমরা পরিচিতি হওয়ার আগে, আমাদের অতিথির সাথে পরিচিত হবার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি। আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা আজকে আমাদের একজন গুণী অতিথি আপনাদের সাথে পরিচিত হবেন। আমি পরিচয় করিয়ে দেব এবং ওনার সম্পর্কে ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে আসলাম। ওনার জীবনী, ওনার কমিউনিটিতে ওনার অবদানের কথা আমরা আরও শুনবো ওনার কাছ থেকে। অনেক প্রশ্ন আছে আপনাদের জন্য ওনার কাছে। আমরা এবার পরিচিত হই আমাদের আজকের অতিথি জনাব KM আবু তাহের চৌধুরী। আসসালামু আলাইকুম তাহের ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ইসলাম চ্যানেলে। আপনাকে অশেষ ধন্যবাদ, আজকে ভালোবাসা কমিউনিটি প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছেন। অশেষ ধন্যবাদ। আমার ভিউয়ার্স যারা আছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। জি, অনেক ধন্যবাদ। আপনি আজকে কষ্ট করে আমাদের ইসলাম চ্যানেলে এবং বিশেষ করে আমাদের ভালোবাসি কমিউনিটিতে আপনি সময় দিয়েছেন, তার জন্য ইসলাম চ্যানেল পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আমি আজকের এই অতিথিকে কিভাবে পরিচয় করিয়ে দেব আমি জানি না। ওনার একটি বর্ণাঢ্য জীবন আমাদের কমিউনিটির জন্য দান করেছেন, করে যাচ্ছেন এবং নিঃস্বার্থভাবে যে দুই একজন গুণী মানুষ আমাদের এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে উনি অন্যতম। KM আবু তাহের চৌধুরী, উনি হচ্ছেন অ্যাডভাইজারি এডিটর লন্ডন bdnews24.com, এডিটর অফ উইকলি লন্ডন বাংলা, former chief editor of the weekly Bangla Post and weekly Euro Bangla, former editor of weekly Dawat, and proud father of CLR Abu Talha Choudhury, London Borough of Tower Hamlet, এবং উনি গ্রেটার সিলেট কাউন্সিলে জন্য অনেক কাজ করেছেন, যেটা আমরা তাহের ভাইয়ের কথায় শুনবো। আমি একটু বেশি কথা বলে ফেলছি। আমরা ওনার মুখ থেকে শুনবো জিএসসি, যেটা বাংলাদেশের বাহিরে আমাদের কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন, গ্রেটার সিলেট কাউন্সিলের সাথে সম্পৃক্ত কিভাবে ছিলেন, কিভাবে ওনাদের জীবন উৎসর্গ করেছিলেন সেই সংগঠনের সাথে, সেটাও শুনবো। এবং আরও অনেকগুলো সংগঠনের সাথে তাহের ভাই সম্পৃক্ত কাজ করে যাচ্ছেন। তাহের ভাই, আমি আসলে এই কথা একটু বেশি বলে ফেলছি এবং আমি জানি আপনার যে বর্ণাঢ্য জীবন লন্ডনে আপনি এই কমিউনিটির জন্য যেটা দান করেছেন সেটা অতুলনীয় এবং আমাদের কমিউনিটি কৃতজ্ঞ আপনার কাছে। আমি একটি জিনিস দিয়ে শুরু করছি। আমি জানি আমি বলতে পারি না, এখানে আরও অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। তো যদি আপনার কমিউনিটিতে কাজ করার শুরুটা কিভাবে, যদি আমাদের দর্শকদের জন্য আমরা শুরু করি আর কি।
আপনাকে ধন্যবাদ। আসলে কমিউনিটিকে আমি খুব ভালোবাসি, এটা দেশে হোক বিদেশে হোক। আমি মানুষের সাথে কাজ করে আমি আনন্দ পাই। যেখানে আমি দেখি অন্যায়, অবিচার, বঞ্চনা, সেখানে আমার কণ্ঠ থাকে সোচ্চার প্রতিবাদ। যেখানে আমি দেখি মানুষের অসহায়ত্ব, মানুষ কষ্টে আছে, মানুষ নির্যাতনের শিকার, সেখানে আমি একটু এগিয়ে যাই তাদের সাহায্য করার জন্য। অর্থাৎ বিলেতের জীবনকে আমি বলতে পারি আপনাকে যে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমার শিক্ষকতা, একটা হলো আমার সাংবাদিকতা, আর একটা হলো আমার সমাজসেবা। তো সমাজসেবাকে আমার জীবনের একটা ব্রত হিসাবে বেছে নিয়েছি। মানে সমাজসেবা মাধ্যমে চেয়েছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে। এটাকে বলে খেদমতে খালক, সৃষ্টির খেদমত। তো আলহামদুলিল্লাহ আমার এই যে কমিউনিটিতে কাজ, যেটা মানুষের সেবা, যেটা এটা আমার পারিবারিক ঐতিহ্যের একটা সূত্র থেকে এসেছে। কারণ আপনি জানেন যে আমি মৌলভীবাজার উপজেলার ইটাশিং কাফনের একটু ঐতিহ্যই মৌলানা পরিবারে আমার জন্ম। আমার আব্বা চাচা 4 জন ছিলেন। মৌলানা আব্দুর রহমান চৌধুরী সিংকাফনি, মৌলানা আব্দুল খালেক চৌধুরী সিংকাফনি, হাফিজ মৌলানা আব্দুল কাদের সিংকাফনি, মৌলানা আব্দুল আদিস চৌধুরী সিংকাফনি। 4 ভাই মৌলানা ছিলেন। ওদেরকে বলা ইটার মৌলানা বা সিংকাফনি ব্রাদার্স। তারা উপমহাদেশের পাকিস্তান আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, সাংবাদিকতা, সাহিত্য চর্চা এবং সিলেটের রেফারেন্ডাম, অনেক ভূমিকা ওনারা রেখেছেন। আমার বড় চাচা আব্দুল রহমান সিংকাফনি সাহেব, উনি একাধারে সাংবাদিক ছিলেন, লেখক ছিলেন এবং উনি প্রায় খেলাফত আন্দোলনে 8 মাস জেল কেটেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে। এই যে পরিবারের যে একটা ঐতিহ্য, একটা সিলসিলা, পরিবার থেকে আমাকে ইনফ্লুয়েন্স করেছে আমার বাবা চাচাদের যে বা পূর্বপুরুষদের যে কর্মকাণ্ড, সেটাই আমাকে আসলে উদ্বুদ্ধ করেছে সমাজসেবায়, কমিউনিটি কাজে। এইভাবে জড়িত হয়েছি। এখন আমি দেশেই বলেন আর এই দেশে বলেন, এদেশে আমার হয়ে গেছে প্রায় 40 বছর। এদেশে আমি আসার পরেই আপনার যখন দেখলাম যে, বিশেষ করে এখানে এসে দেখলাম যে আমাদের যে মৌলভীবাজার অঞ্চলের আপনার এখানে একটা সমিতি ছিল, আমি এসে পেলাম এখানে মৌলভীবাজার জনসভা সমিতি, মুরব্বীদের একটা সংগঠন, খুব ঐতিহ্যবাহী একটা সংগঠন ছিল এখানে। কিন্তু মুরব্বীরা বৃদ্ধ হয়ে গেছেন, ওরা একটু কাজ যেমন সংগঠনের কাজ বন্ধ হয়ে গেছে। বাট এই মৌলভীবাজার জনসভা সমিতি এই বিলাতে 1971 স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা রেখেছে। মৌলভীবাজার কলেজ বিনির্মাণের ভূমিকা রেখেছে, মৌলভীবাজার চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার ভূমিকা রেখেছে। তারা অনেক কাজ করেছেন আমাদের মুরব্বীরা। মানে এই সংগঠনটা 71-এর আগে জন্ম, এটা 1960 হয়েছিল এই সংগঠনটা। তা আমি এসে দেখলাম যেখানে ইউথদের মধ্যে কোনো ফোরাম নেই, কোনো সংগঠন নেই এখানে। অর্থাৎ আমার লাগা বাড়ির বা আমার পাশের গ্রামের লোক, আপনার তার খেয়ে করার পরিচয় নেই, জানাশোনা নেই। তো আমি যুবকদেরকে সংগঠিত করা যায়, ওই আমি উদ্যোগীরা সংগঠন আমরা করলাম মৌলভীবাজার জেলা ইউথ অর্গানাইজেশন ইউকে। এটা কনফারেন্সের মাধ্যমে, এটা 84-এ করলাম, 1984 ইংরেজি। এটা আপনার এই হেমার স্মিথের চুইজিকে একটা রেস্টুরেন্টে কনফারেন্স করে করলাম। এটার আপনি সভাপতি হলেন আমাদের সৈয়দ আব্দুল করিম কৈসর ভাই, আমি হলাম সেক্রেটারি, আর মাহিদুর রহমান ট্রেজারার। এই বিলাতে এসে আমাদের এই সাংগঠনিক যাত্রা শুরু করলাম, এই সবাইকে ঐক্যবদ্ধ করলাম, ইউথদের মোবিলাইজ করলাম। এবং এর পরপরই আমাদের একটা ভয়াবহ বন্যা ছিল 88-এ, মৌলভীবাজারে বন্যায় প্লাবিত হয়ে গেছিল সমস্ত শহর। হ্যাঁ, 88-এর বন্যা। এই বন্যায় আমরা এই সংগঠনের মাধ্যমে অনেক সহযোগিতা, বন্যার্থদের স্কুল কলেজে ফার্নিচার দেওয়া, ইভেন পাবলিক বিরুদ্ধে গেলে দেখবেন একটা আলমিরা আছে আমাদের দেওয়া জেলায় তো। এরপরেই আমরা চিন্তা করলাম যে আমরা তো মৌলভীবাজারে কাজ করলে হবে না। আপনি জানেন যে এই ব্রিটেনে আপনার তৎকালীন সময়ে যে বাংলাদেশের কমিউনিটির 95% লোক সিলেট অঞ্চল থেকে আগত। জি। তো আগে আমি এসে যেটা দেখেছি, যেটা বুঝতে পেরেছি আপনার, যে মনে করেন আমরা ঈশ্বর মসজিদে একটা জানাজা হলো, তো জানাজায় গেলাম, লাশের জানাজার নামাজ হবে, এখানে এসে আমরা দেখি যে অনেক লোক আপনার জনতার পরে বলতেছে, একজন লোক আসছে লুটন থেকে, একজন লোক আসছে বারুনা থেকে, আত্মীয় জনতা। জি। এসে বলতেছে, ভাই তোমার সাথে 20 বছর পরে দেখা, ভাই তোমার 30 বছর পরে দেখা। মানে দেখা হওয়ার কোনো সুযোগ নেই। একমাত্র মানুষের দেখার সুযোগ ছিল যে জানাজার নামাজে যাওয়া বা বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে। তখন আমি চিন্তা করলাম যে আমাদের যে সিলেটি কমিউনিটি 95% সিলেটে চলে লোক, তো সারা ব্রিটেন জুড়ে তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো ওদের কী করে মোবিলাইজ করে, ঐক্যবদ্ধ করা যায়। ওই আমরা চিন্তা চেতনা থেকে আমরা 1991 সালের 11 মে আমি আমার আলাউদ্দিন আহমদ, আমাদের একাটনার মরহুম মারা গেছেন, সালেহ খান এমপি, এবং আরক ভাই ছিলেন গাসউদ্দিন চৌধুরী আপনার ম্যানচেস্টারের, ওনার বাড়িও কুলাউড়া বাড়ি। ও আমরা 4 জনের মূলত আমাদের উদ্যোগে
আমরা একটা সভা আহ্বান করলাম আপনার এই ওয়েস্ট লন্ডনের এই ওয়ারেন স্ট্রিটে মৌলভীবাজার সেন্টারে। ওই সভা আহ্বান করে ওখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সংগঠন করব, যে সিলেটিদের একটা জাতীয়তাবাদী সংগঠন করবো। এর আগে জাতীয় সংগঠন ছিল না। তখন আমরা উদ্যোগ নিয়ে আপনার একটা সংগঠন যাত্রা শুরু হলো 1991 সালের 11 মে থেকে। এরপরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা কনভেনিং কমিটি করলাম। করার পরে আমরা সারা দেশ ঘুরে বেড়ালাম। আপনার ইতিমধ্যেই আপনার আরেকটা সিলেটিদের প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য স্কটল্যান্ড থেকে উদ্যোগ নিলেন আমাদের ডক্টর ওয়ালিদ তসরিউদ্দিন এমপি। তখন ওয়ালিদ তসরিউদ্দিন এমপি উদ্যোগ নিলেন, ওনার সাথে ছিলেন ডক্টর কবির চৌধুরী। তখন আমরা চিন্তা করলাম যে 2টা সিলেট প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে। আমাকে তখন দায়িত্ব দেওয়া হলো যে 2টা প্ল্যাটফর্ম কীভাবে এক করা যায়। তখন আমরা যোগাযোগ স্থাপন করে আমরা এই 2টা সংগঠন একত্রিত করে আমরা করলাম গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। এটা 1993 সালের। আমরা 2 বছর নেটওয়ার্ক করলাম, সারা ব্রিটেন চষে বেড়ালাম, রিজিওনাল কমিটিগুলো করলাম। এরপরে আমরা 1993 সালে 21 এপ্রিল বার্মিংহাম ইউনিভার্সিটি, আস্টন ইউনিভার্সিটিতে একটা রেজিস্ট্রেশন কনফারেন্সের মাধ্যমে সংগঠনটার যাত্রা শুরু করলো, মানে যেটা জিএসসি, যেটা গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ইউকে, মানে জিএসসি। এবং যে এটা ইলেকশন হয়েছিল এখানে ইলেক্টেড হয়েছিলেন আপনার প্রেসিডেন্ট হয়েছিলেন ওয়াহিদ আহমদ কুতুব, যিনি আমাদের কোঅর্ডিনেটিং কমিটির চিফ কোঅর্ডিনেটর ছিলেন। আর সেক্রেটারি ইলেক্টেড হয়েছিল কয়েসর মাহমুদুল সৈয়দ, একজন বীর মুক্তিযোদ্ধা। আর ট্রেজারার হয়েছিলেন মাহিদুর রহমান। আর আমি এই কমিটির আমি ছিলাম প্রেস সেক্রেটারি। এটা হলো 1993 থেকে 95 সাল পর্যন্ত। 95 সালে আপনার আবার এই সংগঠনের শুরু থেকে আপনি প্রেস সেক্রেটারির দায়িত্ব ছিলেন। প্রেস সেক্রেটারি এবং যে কোঅর্ডিনেটিং কমিটি ছিল, জি, চিফ কোঅর্ডিনেটর ওয়াহিদ আহমদ কুতুব, আর 4জন কোঅর্ডিনেটর ছিলেন। একজন ছিলেন সালেহ আহমদ খান এমবি, একজন আলাউদ্দিন আহমদ, একজন ছিলেন ওয়ালিদ তসরুদ্দিন, আর একজন ছিলেন ডক্টর কবির চৌধুরী। 4জন কোঅর্ডিনেটর। আর এর সাথে ছিল 5-7 জন একটা মেম্বারের কমিটি ছিল, বোর্ড ছিল, এগুলো আমি ওখানে ছিলাম। মানে মেন ফাউন্ডিং কোঅর্ডিনেটিং কমিটিতে আমি ছিলাম। এরপরে তো যখন কমিটি ফর্ম হলো সম্মেলনের মাধ্যমে, আমি হলাম প্রেস সেক্রেটারি। 1995 যে সময় আবার সম্মেলন আসলো, তো বার্মিংহাম আমরা সম্মেলন করলাম। ওখানে ডক্টর হাসনাত সাহেব হলেন প্রেসিডেন্ট, আমি হলাম সেন্ট্রাল সেক্রেটারি। এর আগে আমি আপনার 92 সালে এখানে সাউথ রিজিওনাল কমিটির কনফারেন্স হয়েছিল নজরুল সেন্টারে। এখানে আলাউদ্দিন সাহেব হয়েছিলেন প্রেসিডেন্ট, আমি হয়েছিলাম সেক্রেটারি সাউথ রিজিয়নের আমি ফাউন্ডার সেক্রেটারি। এরপরে 93 সেন্ট্রাল কমিটি হলাম প্রেস সেক্রেটারি, 95 হলো আমার সেক্রেটারি। 1997 আবার সম্মেলন আসলো 2 বছর পর পর। ওখানে আবার আমরা ইলেকশন করলাম। আমি যতবার ইলেকশনের মাধ্যমে, ওখানে আমি প্রেসিডেন্ট হলেন আপনার আলাউদ্দিন আহমদ, বুটে হয়েছে, আর আমি আবার যাচ্ছে ইলেক্ট হলাম। এরপরে 2000 আবার, তখন তো আমাদের সংগঠন কোশ্চিন আমরা করেছিলাম ব্যবস্থা যে 2 টার্মের বেশি কেউ আপনার একই বলতে থাকতে পারবেন না, ব্যক্তিগত 2টা টার্ম, মানে 4 বছর। 2000 সালে আপনার ইলেকশন হলো। এটা তখন আমাকে সবাই বললে আপনার চেয়ারে দাঁড়াতে হবে, চেয়ারম্যান হতে হবে আপনাকে। এটা লন্ডনে আপনার নর্থ ওয়েলসে বিশাল কনফারেন্স হলো, সারা দেশ থেকে 500 ডেলিগেট জয়েন করলেন। এবং সেখানে আমি বিপুল ভোটে, এই যে নাসির আহমদ সাহেব মারা গেছেন বার্মিংহামের, ওনার সাথে আমি কন্টেস্ট করলাম চেয়ারে, বিপুল ভোটে আমি এখানে চেয়ারম্যান হলাম। এরপর আবার আপনার 2002 আসলো, আবার আপনার সেন্ট্রাল কনফারেন্স হলো, আমার সাথে চেয়ারে কন্টেস্ট করলেন ম্যানচেস্টারে মইনুল আহমেদ বুলবুল, কমিটির নেতা উনি, এবং আমি আবার ইলেকশন পাস করলাম। তো আমি 2বার এই সংগঠনের সেন্ট্রাল আপনার চেয়ার ছিলাম, 2বার সেক্রেটারি ছিলাম, প্রেস সেক্রেটারি ছিলাম, রিজিওনাল সেক্রেটারি ছিলাম, এবং শেষ পর্যন্ত আর তো পারি না থাকতে, তখন সংগঠনের সবাই আমাকে পেট্রন হিসেবে আমাকে তারা মনোনীত করলেন। এই পেট্রন হিসাবে বলতে গেলে আপনি আমার বিলাতের জীবন যৌবন সব আমি একটা সিলেটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য, গ্রেটার সিলেট কাউন্সিলের মাধ্যমে মানুষের অধিকার আদায়ের জন্য, এটা প্ল্যাটফর্মের একটা স্পোক্সম্যান, এটা একটা মানে একটা প্ল্যাটফর্ম, মানে মানুষের কথা বলে। এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সিলেট বিভাগে আন্দোলন করার জন্য, সৈয়দনা হত্যার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, মুঘল কুরেশি বিরুদ্ধে হত্যা বিরুদ্ধে আন্দোলন করার জন্য, আপনার সিলেট এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য, এবং এই যে আমাদের বাসায় রেজওয়ানকে আপনার অত্যাচার করেছে আপনার এটা করার জন্য, বিভিন্ন মানে কাস্টমসের হয়রানি, যত অধিকার আছে আমাদের দেশে বিদেশে, SLM বিলের বিরুদ্ধে আন্দোলন, রেসিজমের বিরুদ্ধে আন্দোলন, ইভেন আপনার বাংলাটন করার পক্ষে আন্দোলন এবং সংগ্রাম, মানে অনেক কাজ করেছি সংগঠনের মাধ্যমে। আপনি বলতে পারি আপনাকে যে আমার এই বিলাতের জীবনটা চলে গেছে এই গ্রেটার সিলেট কাউন্সিলের নেতৃত্ব দিতে এবং এই জেসির মাধ্যমে সিলেটিদের মোবিলাইজ করতে সারা দেশে। আলহামদুলিল্লাহ, আমি এমন কোনো শহর নেই, এমন কোনো সিটি নাই যেখানে আমার প্রচারণা ছিল না, আমার কথা ছিল না, বক্তব্য ছিল, সবাই আমাকে আদরকে মহব্বত করেছেন।
এবং তাদের ভালোবাসায় আপনার আমি দিয়েছি এবং চেষ্টা করে দিয়েছি এর মাধ্যমে আমরা কাজ করার জন্য। এরপরে আমি আপনাকে আরও অনেক সংকট, আপনি যেটা বলছেন, আমি তো আপনার বলছিলাম আপনি শিক্ষকতা। তবে আমার মনে হয় আরো অনেকগুলো প্রশ্ন আছে আপনার জন্য। মাশাআল্লাহ, আমরা জানবো আরো আপনার জীবন সম্পর্কে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো এখন, বিরতির পরে আবার কথা হবে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের অতিথির জীবন কাহিনী, আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও কথা হবে আপনাদের সাথে। প্রিয় দর্শক, বিরতিতে আমাদের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হব আপনাদের জন্য। তার ভাই, যে কথাগুলো বলছিলেন আপনি, যে আমি জানি যে এটুকু আপনার সম্পর্কে জেনেছি যে আপনাদের প্রতিটা মানুষের একটা গোল্ডেন লাইফ থাকে আর কি, যে সময়টা আমরা ধরি যে ইয়াং সময়, যে সময় আপনি ঘরে আপনাদের বউ বাচ্চাদের সময় দেবার কথা ছিল, সেই সময়টুকু সারা ব্রিটেনের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছেন এই সংগঠনটির জন্য। আপনার কি কোনো অনুভূতি, কি জীবনে কি খারাপ লাগে যে আমি এই সময়টুকু নষ্ট করে দিয়েছি, কি এই সময়টুকু কাজে লেগেছে? আমি যদি আমাদের দর্শকদের জন্য জানতে পারি। আসলে আপনাকে যেটা বলি, কি বলবো, যে আমার আম্মা এসেছিলেন এদেশে, আপনার এদেশে আমি আম্মা এসেছিলেন এদেশে। আমার আম্মা অত্যন্ত গুণী একজন মহিলা ছিলেন, দেশ মহিলা ছিলেন। তো উনি এদেশে এসে একদিন আমাকে বললেন যে, বাবা, আমি তো তোমাকে বিলেত পাঠিয়েছিলাম টাকার জন্য, তো বিলেত এসে দেখে তুমি শুধু মিটিং নিয়ে ব্যস্ত আছো। আজ তুমি নিউক্যাসল, কালকে ব্রিস্টল, পরশু বার্মিংহাম, এরপর দিন বেলফাস্ট, তো তোমাকে তো এই জন্য পাঠাই নেই এই দেশে। আমি লজ্জিত হয়েছিলাম মার্কাস। আসলে ঠিকই আপনার এদেশের মানুষের অধিকারের জন্য অনেক কাজ করেছে। এই টাকা রোজির পিছনে ছুটি নেই। মানুষ এদেশে এসে তার রুটি রুজির চিন্তা করে, কিন্তু আমি চিন্তা করেছি আপনার মানুষের অধিকার নিয়ে, মানুষের সমস্যা নিয়ে, তার দুঃখ ব্যথা নিয়ে চিন্তা করেছি, কীভাবে মানুষকে সাহায্য করতে পারি। সেটাই ছিল মানবব্রত। আপনি জেনে খুশি হবেন যে আমি তাহলে লেটস কাউন্সিলে আমার কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টিউটার ছিলাম। বাচ্চাদের বাংলা শেখাতাম। কাউন্সিলের এমপ্লয়ি হিসাবে 32 বছর আমি কাজ করেছি। 2 ঘন্টার জব ছিল, সপ্তাহে 10 ঘন্টা কাজ করতাম। ওই 10 ঘন্টা কাজের যেটা পেতাম, আর বাচ্চাদের আপনার চাইল্ড বেনিফিট, চাইল্ড ক্রেডিট দিয়ে আমার সংসার চালাতাম। এরপরে আমি জানেন আমি সাংবাদিকতা এখানে সম্পৃক্ত ছিলাম, মিডিয়ার সাথে সম্পৃক্ত ছিলাম। আমি প্রিন্ট মিডিয়া ছিল। আমি এদেশে এসে প্রথমে আপনার ওই 50 পাউন্ড পেয়ে প্রতি সপ্তাহের কাজ শুরু করি একটা পত্রিকায়, সাপ্তাহিক বাংলাদেশ। ওটা বেরোতো আপনার ফিন্সবাড়ি পার্ক থেকে। ওটা তো 80 পাউন্ড একটা কাজ করি। এরপরে চলে যায় সাপ্তাহিক প্রকাশ, একটা বেরোতো পত্রিকা চিজিক থেকে, 80 পাউন্ড সপ্তাহে পেতাম কাজ করি। এরপরে মাসিক দাওয়াত পত্রিকা বেরোতো, ওটাতে কাজ করেছি দীর্ঘদিন। সুরমার সাথে ছিলাম, জনমত 1 বছর কাজ করেছি। এরপরে আমি 2001 সালে আমরা প্রতিষ্ঠা করলাম প্রথম বায়োলিঙ্গাল পত্রিকা, সাপ্তাহিক ইউরো বাংলা। ইংলিশ 12 পেজ ভিতরে। এর আগে কোনো বাংলা পত্রিকা বায়োলিঙ্গাল ছিল না। সাপ্তাহিক পত্রিকা 12 পেজ ইংলিশ, এবং বাকিগুলো আপনার টোটাল 46 পেজ পত্রিকা প্রিন্ট হতো। আমি ছিলাম চিফ এডিটার এবং এই কোম্পানির চেয়ারম্যান ছিলাম আমি। ইউরো বাংলা পাবলিকেশনের চেয়ারম্যান ছিলাম। আমার সাথে ছিলেন আপনার অনেকেই ছিলেন, বারিস্টার মালিক ছিলেন, সাইদ চৌধুরী ছিলেন, অনেক ছিলেন আমার সাথে। অনেক ডাইরেক্টর ছিলেন, মনির মামা, নুর ইসলাম মাহবুব মামা, আরও অনেক ছিলেন আমার সাথে। এরপরে আপনার ওই পত্রিকাটা বিক্রি করে ফেলি। এরপরে আপনার ওই সাপ্তাহিক বাংলা পুস্তকে সম্পৃক্ত হই। প্রায় দীর্ঘ 9 বা 11 বছর হবে এরকম আমি পত্রিকা চালিয়েছি, চিফ এডিটর হিসেবে চালিয়েছি। এটা সাপ্তাহিক লন্ডন আমরা সম্পৃক্ত হলাম, আমরা এডিটর হিসেবে দীর্ঘ কাজ করেছি।
আমি আপনি যে খুশি হবেন, আমি একজন টিভি প্রেজেন্টার, চ্যানেল এসে আমি আপনার একটা প্রোগ্রাম আমরা পরিচালনা আমি করতাম, মুরব্বীদের একটা প্রোগ্রাম করতাম, প্রায় 72 এপিসোড আমি প্রথম করে 72 এপিসোড চ্যানেল এসে। মুরব্বী যারা ছিলেন আগে 50-60 থেকে যারা আসছিলেন দেশে, 1.5 ঘন্টা প্রোগ্রাম, তাদের ইন্টারভিউ করতাম। এরপরে চলে গেলাম ইকরা বাংলা টিভিতে প্রোগ্রাম করলাম, সিলেট টিভিতে করলাম, এখনও আমি এই প্রেজেন্টেশনে আছি। আমি যেটা আপনাকে বলবো যে টাকার দান্দায় আমি দেশে হাঁটি নাই, চেষ্টা করেছি আমাদের ছেলেদের যাতে লেখাপড়াটা তারা ঠিক মতো করতে পারে, মানুষের সেবাই আমার জীবনের মতো নিয়েছি। আপনি খুশি হবেন, আমি স্কুল গভর্নর ছিলাম, আপনার মেফলা প্রাইমারি স্কুলে ছিলাম 8 বছর স্কুল গভর্নর। স্টেপলিংয়ের মেসেন কম্পিটিং করেছিলাম 4 বছর স্কুল গভর্নর। এখানে একটা গভর্নরদের একটা সংগঠন ছিল স্কুল গভর্নরদের, সার হ্যামলেটস বায়োলিঙ্গের প্যারেন্ট গভর্নর, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। এটার মাধ্যমে প্রায় বহু আপনার ট্রেনিং সেশন করেছে গভর্নরদের, আপনার স্কিল সৃষ্টি করে তাদের মধ্যে। তারপরে যে জিনিসটা আরও অনেকগুলো প্রশ্ন আপনার জন্য আছে, আমাদের দর্শকদের জন্য, এবং আমি যে জিনিসটা শুনে খুবই খুশি হলাম যে আসলেই দু একজন মানুষ যারা নিঃস্বার্থভাবে আসলেই সমাজের জন্য কাজ করতে চায়, তার মধ্যে আপনি একজন অন্যতম। যেটা বললেন যে আপনার জীবনের গোল্ডেন সময়টুকু আপনি রাস্তায় রাস্তায় ব্যয় করেছেন কমিউনিটির জন্য, ক্যাম্পেইন করে করে স্লোগান দিয়ে, ভালোবাসার জন্য। মিছিল মিছিল জি, আপনার কাছে আমরা আমাদের কমিউনিটি কৃতজ্ঞ, স্যালুট জানাই আপনাকে। আরও অনেকগুলো প্রশ্ন আছে আর কি। আপনি বাংলা শিক্ষা টিচার ছিলেন, বললাম বাংলা শিক্ষক ছিলাম, আমি 32 বছর ছিলাম। যে আপনি, আপনার কাছে প্রশ্ন যে আমাদের নতুন প্রজন্মকে কিভাবে আমাদের বাংলা কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত করতে পারি, আপনি যেহেতু বাংলা শেখাতেন স্কুলে। আসলে আমাদের মুরব্বীরা, যে আমাদের ছেলেমেয়েরা যাতে আপনার দেশে আমাদের রুটসের সাথে পরিচয় হয়, আমাদের ইতিহাস ঐতিহ্য জানে, বাংলা শিখতে পারে, আমাদের কালচার যাতে জানতে পারে, এর জন্য ওনারা অনেক কষ্ট করে। শুধু টাওয়ার ব্লেডস নয়, সারা বিশ্বের বিভিন্ন শহরে মুরব্বীরা এই বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। টাওয়ার ব্লেডসে প্রায় 30-35টা বাংলা স্কুল ছিল, বিভিন্ন কাউন্সিলর তাকে ফান্ডিং করতো, আমরা কাউন্সিল এমপ্লয়ি আমরা ছিলাম। আমি দেখেছি আপনার যে বাংলা আপনার অনেক বায়োলিঙ্গুয়াল বই বের হয়েছে, মানে আমরা বাচ্চাদের বাংলা শিখিয়েছি, এবং শুধু তারা বাংলা ভাষা শিখে নাই, তারা আপনার তার যে কালচার, যেটা তার ভাষা, তার কালচার, ইতিহাস, যে আমরা প্রতিটি বাংলা স্কুলে, আমি যে স্কুলে ছিলাম ওটা ছিল হরুড স্টেট বাংলা স্কুল, বেতনাগিনে, ওখানে 32 বছর কাজ করেছি। আমরা দেখেছি আপনার আমাদের ছেলেমেয়েদের, আমরা ধরেন বিজয় দিবস আমরা সেলিব্রেট করতাম, স্বাধীনতা দিবস সেলিব্রেট করতাম, ভাষা দিবস সেলিব্রেট করতাম, আমরা মিলাদ মাহফিল আমরা করতাম, ঈদে মিলাদুন্নবী, বিভিন্ন অনুষ্ঠান আমরা করতাম। এগুলোর মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আমাদের রুটসটা, আমাদের কালচার তারা জানত। মনে করে একটা মেয়ে বা একটা ছেলে স্কুলে তার স্কুল ইউনিফর্ম পড়ে যায়, যেসব বিকালে এখানে আসতো, এখানে সে মেনস্ট্রিমে সাপোর্ট পেত, প্লাস সে এখানে এসে তার কালচারটা সে প্র্যাকটিস করতো। সেমন একটা মেয়ে আমার কাছে সেলোয়ার কামিজ পরে আসতো, বা একটা ছেলে ভালো শালীন পোশাক পরে আসতো, বাংলা এখানে এসে কথা বলতো, কারণ এই তো দেখা শিক্ষা। এবং আমি দেখেছি আমাদের এই বাংলা শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পেরেছে। বাংলা শিক্ষার মাধ্যমে অনেক, মানে বলবো 99% ছেলেমেয়ে জিসিএসসিতে A গ্রেড পেয়েছে, A লেভেলে A গ্রেড পেয়েছে। আমার যত ছেলেমেয়ে সবাই বাংলা শিক্ষা A গ্রেড পেয়েছে। তারপরে একটা প্রশ্ন যেটা আপনার কথা থেকে, এটা অত্যন্ত প্রয়োজন, যেটা আপনি বলছিলেন যে এই বাংলা শেখানো আমাদের ছেলেমেয়েদের। টার্মার্স কাউন্সিলের প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনে আপনার যে বাংলা শেখানোর যে প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়ায় বিরাট ক্ষতি, অনেক ক্ষতি হয়েছে, সব এলেবেল হয়ে গেছে। এটা দরকার আমাদের জন্য। যে আরেকটা ব্যাপার যেটা লক্ষণীয়, যেটা যে আমাদের ছেলেমেয়েরা বিভিন্নভাবে দেশে গিয়ে দেশের সাথে, দেশের বিভিন্ন অবস্থার সাথে, মানে তারা অসন্তুষ্ট থাকে আর কি, এসে আর বলে আমি আর দেশে যাব না। অনেক ছেলেমেয়েরা এরকম করে। এটাকে কিভাবে কাটানো যায় যে তারা বলবে যে আমি বাংলাদেশেই যাব? এই অবস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়? এটা ধরুন আমাদের ছেলেমেয়েদের যদি আমরা দেশমুখী করতে চাই, এটা কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হলো যে তাদেরকে মাঝে মধ্যে নিজের দেশে নিয়ে যেতে হবে, দেশের তাদের আত্মীয় স্বজন পরিচয় করতে হবে, দেশের যে আমাদের দেশের ভাষা, কালচার এবং দেশের যে আপনার সৌন্দর্য, যে সমস্ত বাংলাদেশে আকর্ষণীয় আপনার এই ট্যুরিস্ট যে স্পটগুলো আছে, ওগুলো নিয়ে দেখাতে হবে তাদের। আমাদের ছেলেমেয়েদের আপনাদের এয়ারপোর্টে গেলে, আমি আপনাকে ঘটনা আপনাকে বলি, আমি একবার বাংলাদেশে গিয়েছিলাম, তো ঢাকা এয়ারপোর্টে দেখে আপনার আমাদের এই দেশের জন্ম ওরা 2টা ছেলেকে ইমিগ্রেশন অফিসে আটকায় রাখছে, বসায় রাখছে।
তবে জিজ্ঞেস বাবারা তোমরা এখানে বসে আছো কেন? ওই জিজ্ঞেস আমাদের পাসপোর্ট দিচ্ছে না, কি নাকি সমস্যা আমাদের, মানে আননেসেসারি আপনার হ্যারাস করার জন্য, পয়সা ঘুষ নেওয়ার জন্য। এই পয়েন্টে আমি উল্লেখ করতে চাচ্ছিলাম। তখন আমি একটু আপনার এই চ্যালেঞ্জ করার জন্য চললাম গিয়ে আমি ইমিগ্রেশন অফিসারকে, তো সে বললো যে আপনি আপনার চিন্তা করুন। না না, আমার ও ছেলে আমার প্রজন্মের ছেলে, তুমি তো কেন আটকে রাখছো? ধমক দিলে আমি যে সাংবাদিক পরিচয় দিলাম, তুমি তাদের ছেড়ে দিল। তো এইভাবে যদি মনে করেন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা দেশে যেতে হলে তাদেরকে এয়ারপোর্টে তাদের ভালো ব্যবহার করতে হবে। তাদের এয়ারপোর্টে যে হয়রানি বা দেশে যাওয়ার পরে তাদের যে আপনার ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে, এটা করতে পারলে আমাদের ছেলেমেয়েরা দেশে যাবে, দেশকে তারা ভালোবাসে। আমি যতবার আমার ছেলেমেয়ে নিয়ে গেছি, আপনার বেশিরভাগ নিয়ে যেতে পারি না, কিন্তু তারা খুব ভালো লাগছে দেশের। আসল কথা হলো যে দেশে যে আমাদের আপনার এই যে আত্মীয় স্বজন হ্যারাসমেন্ট করে, মিথ্যা মামলা দেয়, বিভিন্ন সমস্যা করে, ওরা দেখে, ওরা অনেক অনেক কমপ্লেন আছে। আমি আপনাকে বলি, মনে করেন মা বাবা আপনার দেশের জায়গা সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা কেস করতেছে, এগুলো ছেলেগুলো ভালোবাসে না। তারা বলে বাবা এই যাবে, আমরা যাবো না। আরেকটা বিরাট সমস্যা, আমরা যাবো না, আত্মীয় স্বজন জায়গা জমি দখল করে নিয়ে যাচ্ছে। এটা হলে তো আমাদের, আমি তো প্রতিদিন আপনার একটা কেস আসে যে জায়গা সম্পত্তির বিরুদ্ধে সমস্যা, এখানে তাদেরকে সাহায্য করি আমি। হাই কমিশনে একটা আপনার কমপ্লেন লেটার লিখে দিই, ডিআইজির অফিসে একটা রেফারেন্স লেটার দিয়ে দিই, সাহায্য করি বিভিন্ন মানুষের। তা আমার কথা হলো আপনার যে যদি আপনার বাংলাদেশে আমাদের ছেলেমেয়েদের, আমাদের সন্তানদের দেশমুখী করতে হলে তাদেরকে ভালোবাসা দিয়ে মজা করতে হবে, দেশেরকে বারবার নিয়ে যেতে হবে, এবং সাথে সাথে আমাদের যে দেশে এখানে আমাদের ভাষা খাদ্য শেখাতে হবে। এটা না আসলে দেশমুখী তারা হবে না। তারপরে আমরা আসলে দুঃখিত যে আমাদের সময় একেবারে শেষ হয়েছে, এবং আরো অনেকগুলো প্রশ্ন ছিল আপনার জন্য, এবং আপনার জীবনের সমাজের জন্য কি করেছেন আপনি সেই কাহিনী শুনলাম, এবং আগামীতে আমরা আবারও আপনাকে নিয়ে আসবো। আমি আপনাকে সবসময় এটাই বলি যে আমি যখন ক্যাম্পেইনার, সবসময় মানুষের অধিকার নিয়ে ক্যাম্পেইন করে থাকি, এবং সবচেয়ে বড় সাকসেসফুল হচ্ছে আমার, আপনারা জানেন টাওয়ারমেন্টসে একটা পলিটিক্যাল পার্টি আছে, এসপায়ার পার্টি। এই পার্টি হচ্ছে আমি চেয়ারম্যান। এই পার্টি বর্তমানে ক্ষমতায় আছে টাওয়ারমেন্টসে। আমাদের পার্টি থেকে 24 জন কাউন্সিলর আছেন, আমাদের মেয়র আছেন, ডেপুটি মেয়র, এবং আপনি জানেন যে আমরা বিগত নির্বাচনে মেইন স্ট্রিম সব পলিটিক্যাল পার্টিকে হারিয়ে আমরা ক্ষমতায় এসেছেন। এবং এটা হচ্ছে আমার নেতৃত্ব, এখানে আমার লিডিং রোল এখানে আছে। আমার ছেলেও কাউন্সিলর, আপনি জানেন কাউন্সিলর আবুতাল্লাহ চৌধুরী, সে ক্যাবিনেট মেম্বার ফর দ্য সেফার কমিউনিটি। আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করবেন যে তারপরে আমাদের ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনি এই সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমাদের দর্শকদের সাথে কথা হলো। আপনাকেও ধন্যবাদ, ইসলাম চ্যানেলকেও ধন্যবাদ। জি, আবার আরো কোনো এক অনুষ্ঠানে আপনাকে নিয়ে আসবো। অবশ্যই অনেকগুলো প্রশ্ন ছিল আপনার জন্য। আমরা বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। দর্শক, আসলে সময়ের অভাবে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমার অতিথিকে আপনাদের পক্ষ থেকে, আমাদের ইসলাম চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসী কমিউনিটির সাথে থাকবেন। ধন্যবাদ।